চিত্তচিরে চৈত্র মাস পর্ব ৪ লিখেছেন মমসা। নীরব রাস্তা তুমুল চিৎকারে সবার হলো। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনো মতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশে চিত্রা তার বাঁ হাত দৌড়ে লাফাচ্ছে। মেয়েটার বাঁ হাতটা বিধ্বস্ত পায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরির গাল ধরে চিৎকার করে কাঁদছে। চিত্রা নিজের বাঁ হাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাতে দিয়ে অনবরত ধাক্কানো শুরু করলো। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড় নিস্তব্ধ পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি, বরং ছুটে গেল তার থেকে ৫ হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এই মুহূর্তে আর এক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তুলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এই প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়েও কথা বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না। উঠো দ্রুত, তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাঁ হাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে, তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কে নিউরনের ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়ালো। ক্রন্দনরত মুখখানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকালো। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো ১২ মাস সম্পন্ন হলো, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি কখনো, তাকানোর প্রয়োজন বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত জ্বলছে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণের জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহিম। হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতো বলল, বাহার ভাই, চেরি মুখে হাসপাতাল যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আর চিত্রাকে নিয়ে পরের রিস্কায় আসছি, পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে ওহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসলো রিস্কা। ওই চিত্রাকে সাবধানে টেনে পরের রিস্কায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটা মুখের ঢাকনাটা খুলে চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগলো। দুটো রিস্কা গন্তব্য ধরল হাসপাতালের। ওই চিত্রার পাশে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছুই হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা, আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে তার যন্ত্রণায় চিত্রার কান্নারা আরো শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ, এভাবে সুন্দর ফুলগুলোর মুর্ঝে যাওয়াটা সে যেন মানতে পারছে না। হাসপাতালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হাসপাতালে তুলনামূলকভাবে ভিড় একটু বেশি থাকে। হইচই ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভেতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়। বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছে না চিত্রার মা, মুখ চোখ তার শক্ত কঠিন। মা জাতির চোখ মুখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বারবারই সে একটু শক্ত প্রজাতির মানুষ, খুব সহজে সে নেতিয়ে যান না। নারী জাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো।
সে বারবার ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন, এমন করলে যে সে অসুস্থ হয়ে যাবে। ত্রিহান আর দিহানও কাঁদছে। বোনদের তারা খুবই বেশি ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ওষুধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী। তিনি বছরে 2-1বার ছুটিতে আসেন। ওনাকে এখনও কিছু জানানো হয়নি। চিত্রা বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সওদাগর শহরের বাইরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ওষুধ দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে ওহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়র কিঞ্চিত ছিটে ওহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হাসপাতালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তার চিকিৎসা শুরু হলো। প্রায় ঘণ্টাখানেক পেরোতেই ছুটে এলো নুরুল সওদাগর। চোখমুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীর জড়ানো আইনের পোশাক। এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল, চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগলো। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের খানায়। ওদের খবর জানা যায়নি এখনো বাবা। চিত্রারও বা হাতের বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতোই দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সওদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন ভালো কিছু খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুফুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও এখন প্রায় গর্ভকালীনের শেষ সময়। এতটা চাপ হয়তো ওর শরীর নিতে পারবে না। অবশেষে টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়ালো। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়ালো। তবে প্রশ্ন করার সাহস হলো না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারই করল, ওদের কী অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা কি লেখছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয়ে মুখিয়ে থাকা পরিবারটির দিকে তাকালেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। অ্যাসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডান গালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর যে মেয়েটার বাহাত পুড়েছে, ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হলো। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ। তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ জড়ে যাওয়ার উপক্রম। নুরুল সওদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে, এমন একটা ঘটনা যেই করেছে তাকে বাঁচতে দেওয়া যাবে না। চেরির মা কাঁদতে কাঁদতে তখন ক্লান্ত প্রায়। মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দৃশান ও ত্রিশান সবাই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সওদাগর বাড়িটা এমনই। এখানে আমি তুমি বলে কিছু নেই। এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি কিঞ্চিত রেষারেষি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল ও নমনীয়।
এক রকমের ভালোবাসা প্রতিটি সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় যন্ত্রণায় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসে মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণে শক্ত দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝরঝর করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল, খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনো রকম উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অব অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ বিরাট কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে ওঠ। চিত্রা ছোট চাচির দিকে তাকালো, ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে, সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সওদাগর। এসে মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে না কি কোনো বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ? এটা কি সত্যি? এমন ভয়াবহ সময় এই প্রশ্নটা যেন নেহাতি বেমান মনে হলো। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সওদাগর স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল, ধমকে বলল, তুমি নিজেই চেঁচে বিপদ ডেকেছ। তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটো মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি, সব জায়গায় দেখিয়ে গেছো নিজের দস্যিপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই কাজটা করেছে। নিজে যে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই দুটো মেয়ের জন্য। পড়লে তুমি একাই পড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষ অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সওদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে, তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা পাহাড় ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠে মুখে হাসি নিয়ে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল শরীরে পড়া এসিডও বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথায় জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা অনেক বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি কেবল ক্ষত বয়ে বেড়ানো ছাড়া?